সাদেক কায়েম যে দুধের দোয়া তুলসী পাতা এমন কিছু নাই তো। সাদেক কায়েম তো ছাত্রলীগের ছিল। সেই ছেলেটির যে গুলি করেছে সন্দেহভাজন হিসেবে যাকে উল্লেখ করা হচ্ছে, হ্যাঁ, সেই ছেলেটিও কিন্তু ছাত্রলীগের ছিল। এবং ক্যাডার শুটার, হ্যাঁ, ছাত্রলীগ করে আসা সাদেক কাইম আর ছাত্রলীগ করে আসা ছেলেটি ফয়সাল গুলি করে যায়, তাদের মধ্যে কোনো ভালোই সম্পর্ক ছিল না কিংবা পরিচয় ছিল না, এটা একেবারে অবান্তর কথা। আমি স্পষ্ট ভাবেই বলতে চাই যে সাদেক কাইম তাকে আপনারা যদি এক কথায় জিজ্ঞাসাবাদের জায়গায় নিয়ে আসেন, অনেক তথ্য খুঁজে পাবেন। ভারত আসলে তারা বিজয় দিবস উদযাপন করছে, হ্যাঁ, উল্লাসে মেতে উঠছে, ভারতের বিজয় দিবস। আমি আজকে আরেকটা মন্তব্য করি, যারা 47-এর দেশভাগ, 52-র ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, তারা কি বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে? এক বাক্যে সবাই বলবে না। তাহলে তারা যদি না করে, যারা স্বাধীনতা যুদ্ধের বিপরীত শক্তি ছিল, 71-এর স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, তারা যদি আজকে 16ই ডিসেম্বরকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে, বিগত 53 বছর না পালন করে আজকে হুট করে 54 বছরে পা দিয়ে সামনে ভোটের আগে পালন করতে আসে, তাহলে বলতে হবে বাঙালি জাতির বিজয় দিবস কবে, বীর মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস কবে, এবং শহীদ পরিবারের মুক্তিযুদ্ধের মানে বিজয় দিবসটা কবে, এবং বাংলাদেশের পক্ষের বিজয়ের এই 71-এর স্বাধীনতার চেতনা ধারক বাহক নাগরিকদের বিজয় দিবস কবে, সেটি আমার প্রশ্ন রাখতে হবে। কারণ আমরা আজকে যে উলঙ্গ ভাবে দেখলাম, জামাতে ইসলাম তারা কি অস্বীকার করতে পারবে তারা সেই সময় স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল? তারা বলতে পারবে যে পক্ষে ছিল? তারা জামাত শুরু থেকে বলে এসেছেন যে তারা চায় নাই পাকিস্তান থেকে আলাদা হয়ে যাক, আমি সেটাই আলাদা হয়ে যাক, ভারতের রাজত্ব চায় নাই। তারা তো অস্বীকার করে নাই বিষয়টা, অস্বীকার করে। তাহলে তারা কিভাবে বিজয় দিবস পালন করে? জামাতের নায়েবে আমির আজ থেকে 2 মাস আগে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যদি ঘোষণা দিয়ে থাকে সে মুক্তিযোদ্ধা, এটা কি লজ্জাজনক কিনা এই দেশের জন্য? সে কিভাবে মুক্তিযোদ্ধা হয়? আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কি নিজেকে মুক্তিযোদ্ধা ঘোষণা করেছেন, নাকি বলেছেন যে আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছি? আর আমি যদি বলি যে আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছি, আপনি যদি বলেন যে আপনি মুক্তিযুদ্ধ করছেন, দ্যাট নট মিনস যে আমি নিজে মুক্তিযুদ্ধ করছি। আমি মানে আমরা সবাই, আমরা মানে আমরা দেশের যারা মুক্তিযুদ্ধ করছে তারা ঘোষণা দিয়েছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা দিয়েছে, সে নিজেকেও বলেছে আমিও মুক্তিযোদ্ধা, এভাবেই বলেছে সে। তারপরও যদি ভিডিওটা দেখেন, তারপরও যদি বক্তব্যটা দেখেন, সেখানে আপনি বুঝতে পারবেন সে কিভাবে নির্লজ্জের মতো কথা বলেছে। আজকে আমরা স্বাধীনতা যুদ্ধের এই আমাদের চেতনা নিয়ে আমরা কথা বলতে পারবো না, আমাদেরকে সে চেতনা ব্যবসায়ী বলবে। আমরা 24-এর গণঅভ্যুত্থান নিয়ে কথা বলবো, কার বাপের কি? আমরা 71-এর স্বাধীনতা নিয়ে কথা বলবো, কার বাপের কি? 52-এর ভাষা আন্দোলন নিয়ে কথা বলবো, কার বাপের কি? 47-এর দেশভাগ নিয়ে কথা বলবো, কার বাপের কি? আমার দেশ, আমার অহংকার, আমার পূর্বপুরুষরা যুদ্ধ করেছে, এবং সেই স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে রক্ষার দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। আমরা কথা বলবো। এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমার ভালো না লাগলে তুমি পাকিস্তানে চলে যাও, তোমার ভালো না লাগলে ভারতে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। ভারত যে কথাগুলো বলছে, ওই একই কায়দায় একই সিস্টেমে যারা ইনিয়া বিনিয়ে কথা বলে, তারা আবার আমাদেরকে প্রমাণ করানোর চেষ্টা করে যে আমরা যে চেতনা নিয়ে কথা বলছি। কেন? এটা তো আমার অহংকার, আমার গর্বের বিষয়, আমি এই বিষয় নিয়ে কথা বলবো। ভারত আজকে যে কাজটি করেছে সেটা আসলে খুবই নিন্দনীয়। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং আমার দেশের সরকার প্রধানকে আমি বলতে চাই, আপনি অবিলম্বে ভারতীয় হাইকমিশনকে ডেকে নিয়ে আসুন এবং কড়া জবাব দিন, কড়া প্রতিবাদ করুন যে এইভাবে উলঙ্গভাবে কোন একটা রাষ্ট্রের স্বাধীনতা দিবসকে নিয়ে কটূক্তি, এটা কটূক্তি বলবো, যে এইভাবে মন্তব্য করা সেটা কটূক্তির শামিল। নিঃস্বার্থভাবে ভারতকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। একটা রাষ্ট্রের স্বাধীনতা দিবসকে নিয়ে এইভাবে কটূক্তি করা যায় না। আমরা ভারতের স্বাধীনতা দিবসকে নিয়ে কটূক্তি করতে যাইনি।
তো সেই ক্ষেত্রে যারা এইভাবে আমাদেরকে হেনস্থার শিকার করছে, আমি বলবো তারা আমাদের বন্ধু হতে পারে না। ভারত কখনো আমাদের বন্ধু ছিল না। আমি প্রথম পর্বে আমার কথার ভিতরে আমি বলেছি যে আসলে ভারত কোন স্বার্থে আমাদের সাথে বন্ধুত্বের আচরণ দেখাতে এসেছিল, কি কারণে এসেছিল। তাদের প্রয়োজন ছিল অর্থবিত্ত, তাদের প্রয়োজন ছিল অস্ত্র, তাদের প্রয়োজন ছিল বাংলাদেশে মানুষ যে যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় যে অনুদান পাচ্ছে সেই অনুদান চেটে পুটে খাওয়া। তো সেই জন্য ভারত মনে করেছে যে এবার বন্ধুত্বের নামে ছলনা করা। সেই ছলনা ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সময় করেছে। এই কৃতিত্ব আমার পূর্বপুরুষদের, আমি বলবো সম্পূর্ণটাই আমার পূর্বপুরুষদের। তাদের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, তাদের জীবন আত্মত্যাগের মধ্য দিয়ে এদের স্বাধীন হয়েছে। মা বোনদের ইজ্জতের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে, বাংলাদেশ এই এত বড় ত্যাগের মাধ্যমে, বুদ্ধিজীবী হত্যা ত্যাগ, এটা ত্যাগ বলবো যে এই ত্যাগটা বাংলাদেশে করতে বাধ্য হতে হয়েছে। বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো সেই ত্যাগকে আপনি মূল্যায়ন না করে একটা রাষ্ট্র কি সহযোগিতা করেছে, সেখানে আমরা দেখেছি আওয়ামী লীগ এবং যারা ভীতু ছিল, যারা পালিয়ে যেতে চেষ্টা করেছিল, তাদেরকে জায়গা করে দিয়েছে। এটা স্বাভাবিক বিষয়। আমরা মায়ানমারের অনেক রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি, কারণ তাদের রাষ্ট্রের যুদ্ধ চলছে। এই যে অবস্থাটা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এটা ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী মানবিক জায়গা থেকে, হ্যাঁ মানবাধিকারের জায়গা থেকে প্রত্যেকটা পার্শ্ববর্তী রাষ্ট্র সেটার দায়িত্ব। আমাদের পাশে ভারত না থেকে যদি অন্য কোনো একটা রাষ্ট্র থাকতো, হ্যাঁ সেই রাষ্ট্রটাও আমাদেরকে সাহায্য করতে বাধ্য ছিল, কারণ এটা মানবাধিকার লঙ্ঘন হলে যদি রাষ্ট্রটা সেই সহযোগিতা না করে মানবিকতার জায়গা থেকে। তো ভারত মানবিকতার জায়গা থেকে কিছু আশ্রয় দিয়ে তারা লুটে পুটে নিয়েছে, এটা হলো মূল বিষয়। কিন্তু আজকে আমাকে আরেকটা বিষয় যে ঢাকা ৮ আসনের বিষয়ে নির্বাচন কেন্দ্রিক হাদি আমাদের ভাই, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা বলা যায়, হ্যাঁ তাকে যেভাবে নৃশংসভাবে গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, সেটা তো আসলে আত্মঘাতী একটা সিদ্ধান্ত। যে রাষ্ট্র এখন পর্যন্ত তাদের সেই মানে কার্যক্রমের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে যে খুব দ্রুত সময়ের মধ্যে সেই খুনিকে গ্রেপ্তার করে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করার মানে কথা ছিল, সেটা এখন পর্যন্ত ওইভাবে উল্লেখযোগ্য রাষ্ট্র করতে পারেনি। সেটার জন্য আমি দায়ী করব যারা এই মব সৃষ্টি করতে চান। আমি একটু আগে নাম বলতে চাইনি, ঢাকা ১৭ আসনের যিনি, আমি যার কথা বললাম, তিনি তার ফেসবুক স্ট্যাটাস আপনি দেখবেন, তার ফেসবুক স্ট্যাটাস আর হাদির যে সিসিটিভি ফুটেজ গুলির, সেটার মধ্যে মাত্র ১১ মিনিটের ডিস্টেন্স। একটা ফেসবুক স্ট্যাটাস লিখতে কমপক্ষে ২ মিনিট সময় লাগে, আপলোড সহ কমপক্ষে ২ মিনিট সময় লাগে। তাহলে ৯ মিনিটের ভিতরে সে কিভাবে জানলো যে এটা মির্জা আব্বাসের নির্দেশে এই গুলিটা করা হয়েছে? আমি সেই প্রশ্ন রাখতে চাই। এবং সাদেক কায়ুম যে মন্তব্য করেছে, এবং সাদেক কায়ুম যে দুধের দোয়া তুলসী পাতা এমন কিছু নাই তো, সাদেক কায়ুম তো ছাত্রলীগের ছিল। সেই ছেলেটির যে গুলি করেছে সন্দেহভাজন হিসেবে যাকে উল্লেখ করা হচ্ছে, হ্যাঁ সেই ছেলেটিও কিন্তু ছাত্রলীগের ছিল এবং ক্যাডার শুটার। হ্যাঁ ছাত্রলীগ করে আসা সাদেক কায়ুম আর ছাত্রলীগ করে আসা ছেলেটি ফয়সাল গুলি করে যায়, তাদের মধ্যে কোনো ভালোই সম্পর্ক ছিল না কিংবা পরিচয় ছিল না, এটা একেবারে অবান্তর কথা। আমি স্পষ্ট ভাবেই বলতে চাই যে সাদেক কায়ুম, তাকে আপনারা যদি এক কথায় জিজ্ঞাসাবাদের জায়গায় নিয়ে আসেন, অনেক তথ্য খুঁজে পাবেন। এবং ঢাকার ১৭ আসনের সেই ব্যক্তিটা যিনি দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী, সেই ব্যক্তিটাকেও যদি আপনারা নিয়ে আসেন, তাহলে সেই ব্যক্তিটাকেও যদি জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসেন, তাহলে অবশ্যই অবশ্যই তার সকল তথ্য আরো সুস্পষ্ট হবে। কারণ দেখেন তিনি এত গভীরে যান কিভাবে। এই ব্যক্তিটা আমি একটু দেখাচ্ছি, দেখেন জামাতের মনোনীত প্রার্থী, তিনি ঢাকা ১৭ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী, তার ফেসবুক স্ট্যাটাস ঠিক ১১ মিনিটের ডিস্টেন্স, এবং সেটা লিখতে যদি ২ মিনিট সময় লাগে তাহলে বলতে হয় সে ৯ মিনিটের মধ্যে
কিভাবে জানতে পারলো? আমি দেখাবো আরেকটু সহজ ভাবে, যে অনেক কিছুই সে মানে বোঝানোর চেষ্টা করবে যে তারা আসলে কিছু জানে না, কিংবা এই যে দেখেন আমি এখানে তার ফেসবুকের একটা ইয়ে আছে, সেখানে ঢাকা 17 আসনের যে সে মনোনীত প্রার্থী সেটা উল্লেখ করা আছে কভার ফটোতে, এবং তার ফেসবুক স্ট্যাটাস যেটা আছে সেটা তো আপনি এখানে দেখতে পারবেন, যে হয়তো জানি না বোঝা যাচ্ছে কিনা, সেখানে সেই ফেসবুক স্ট্যাটাস। এবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, চলুন আমরা সবাই শাহজাহানপুরে যাই, মির্জা আব্বাসের বাড়ির একটা ইটও রাখা হবে না, সব খুলে আনা হবে। হ্যাঁ, এইভাবে তার ফেসবুক স্ট্যাটাস গুলো দেওয়া হয়েছে। তো এখানে জামাতের ইন্ধন আছে কিনা সেই বিষয়ে মানে খতিয়ে দেখার জন্য প্রশাসনকে অনুরোধ করব, সরকারকে অনুরোধ করব। আরেকটা বিষয় আমি বলতে চাই, ট্র্যাকিং এর রাজনীতি, ট্রেকিং এর রাজনীতি এই সময়ে এসে কারা করছে সেটা খোঁজ নিতে হবে সরকারকে, এবং কোন কোন রাজনৈতিক দলগুলো ট্র্যাকিং ব্যবহার করছে এবং কোন কোন ব্যক্তিরা ট্র্যাকিং এর কাজ করছে সেগুলো তো রাষ্ট্র এবং সরকারকে খোঁজ নেওয়া উচিত। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব জায়গা থেকে, নিজস্ব অবস্থান থেকে এই ট্র্যাকিং এর রাজনীতি পরিহার করা উচিত।